হ্যালো ভিউয়ার্স, পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন গল্পটি শুরু করা যাক। সে আমার প্রেম, লেখিকা নুসরাত জাহান উর্মি, পর্ব ৭, কাহিনী মেয়ে টুইস্ট। আমি আমাদের গাড়িতে বসে আছি, বারবার অভিমানে চোখ ভিজে যাচ্ছে, রাগে দুঃখে আমার শুধু কান্না পাচ্ছে। রাগী কণ্ঠে নিজে নিজেই বললাম, ইচ্ছে করছে ওনার চুলগুলো সব টেনে ছিঁড়ে দিতে। বজ্জাত, খাটাস, অসহ্য লোক। সেই প্রথম থেকেই আমার সাথে এমন করেন, সব সময় শুধু রাগ দেখান। কেমন একটা রহস্যের মধ্যে ঝুলিয়ে রেখেছেন আমাকে, কিছু বলতেও চায় না যেন। কোনো এক কারণে প্রতিশোধ নিচ্ছেন আমার উপর। উফ, কি করেছি টা কি আমি আমি কি ওনার বউকে ওনার থেকে দূরে সরিয়ে রেখেছি? অসভ্য লোক, একটাবার ভালোবাসিও বলে না, শুধু শুধু দশার মাঝে ঝুলিয়ে রাখেন। এমন বিহেভ করেন যেন আমি ওনার বিয়ে করাবো। ঢং, যত সব ঢং। বজ্জাত বেটা, জীবনেও বিয়ে হবে না আপনার, তাহলে তো তোমারও বিয়ে হবে না। আমি চমকে তাকালাম পাশে, ওনাকে দেখে রাগে জ্বলে উঠল শরীরটা, তবুও বেহায়া মনটা। আমার ওনার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে গলে আইসক্রিম হয়ে গেল। তাও নিজের ভাবমূর্তি কঠোর রাখার যথাসাধ্য চেষ্টায় ব্যস্ত হয়ে পড়লাম। চোখে মুখে রাগ নিয়ে বললাম, কেন হবে না? আপনার জন্য আমার বিয়ে কেন হবে না? অন্য কাউকে বিয়ে করে নিব আমি। মুহূর্তেই চোখ মুখে রং পড়ে গেল ওনার, রাগে চোখ দুটো লাল হচ্ছে। তা দেখে মোটেও ভয় পেলাম না আজ। আমার ঠোঁটে ফুটে উঠেছে বাঁকা হাসি। এতদিনে এই প্রথমবারের মতো ওনাকে জব্দ করতে পেরে পৌষাউচিক আনন্দ পাচ্ছি আমি, তা বলে বোঝানো সম্ভব না। ভাবনার মাঝে হঠাৎ উনি আমার কোমর জড়িয়ে টান দিলেন। আমি ছিটকে গিয়ে পড়লাম ওনার বুকে, ভয়ে দু হাতে খামচে ধরলাম ওনার কাঁধ। এই লোক এভাবে হুটহাট কাছে টেনে নেয়, কবে জানি ভয় পেয়ে মরে যাব আমি। আমার ভাবনার মাঝে গলায় ওর কিছুটা নিচে চিনচিন ব্যথা অনুভব করলাম। ব্যথার চেয়েও অসহ্যকর একটা অনুভূতি হলো ওনার ঠোঁটের স্পর্শে। পরপর দুবার কামড় দিলেন উনি। তিক্ত ব্যথায় মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে এলো আমার। তখনই আব্রাহাম মুখ তুলে আমার দিকে তাকান, রাগে হিসিয়ে বললেন, না করেছিলাম না, বলেছিলাম না তোমার মাথায় অন্য কোনো পুরুষের ভাবনাও আমি সহ্য করব না। কোন সাহসে তুমি এসব কথা বলো? পাখা গজিয়েছে জান, সাহস বেড়ে গেছে, বেশি বাড়লে পা ভেঙে দিব। তুমি শুধু আমার, একমাত্র এই আব্রাহামের, আমার হৃদস্পন্দন তুমি, আর কারো না। আর শোনো, সাহস কিভাবে কমাতে হয় খুব ভালোভাবে জানা আছে আমার। ওনার কথা শেষ হতেই ঠোঁটে তিক্ত ব্যথার আভাস পেলাম আমি। ওনার দাঁতের আঘাতে ক্ষত বিক্ষত হলো আমার ঠোঁট জোড়া, ব্যথায় যন্ত্রণায় অশ্রু গড়ালো দু চোখ দিয়ে। আমি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলাম ওনাকে, তবে পারলাম না। রাগের বশে আব্রাহাম অদ্রি ঠোঁটে কামড় বসালেও বহুদিন পর প্রাণপ্রিয় সেই ঠোঁটের স্পর্শ পেয়ে বেসামাল হলো তার হৃদয়। কোমরে হাতের চাপ দৃঢ় করে অন্য হাত ডুবিয়ে দিল অদ্রির চুলের গভীরে। অদ্রির ঠোঁট আঁকড়ে ধরলো, পরম আদরে ভরিয়ে দিতে লাগলো প্রিয়সী ঠোঁট জোড়া। তার ভেতরে তাণ্ডব বইছে অদ্রির ঠোঁটের অপ্রতিসম মিষ্টি মধুর স্বাদ তাকে পাগল করছে যেন।
আমাকে বিস্ময়ে একটু আগের তীক্ষ্ণ যন্ত্রণা ভুলে গেলাম আমি। ওনার ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে হৃদয়, অজানা ভালো লাগায়, চেনা স্পর্শে অচেনা শিহরণে গা অবশ্যই আসলো আমার। আমি দুনিয়া ভুলে গেলাম, হুঁশ জ্ঞান হারিয়ে আঁকড়ে ধরলাম তার পেট। ওনার স্পর্শে সায় দিলাম অজান্তেই। নখের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে আব্রাহাম, তবে সেই যন্ত্রণা ছিটে ফোঁটাও ছুঁতে পারল না তাকে। অদ্রির সাড়া পেয়ে বেসামাল হলো তার পুরো সত্তা। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কপালে কপাল ছোঁয়ালো, দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আব্রাহাম অদ্রির চোখে মুখে গরম নিঃশ্বাস ফেলে বলে, পাগল হচ্ছি জান, মাতাল হচ্ছি আমি। কি আছে তোমার মাঝে? এত কেন নেশা নেশা লাগে? নিজেকে সামলাতে পারছি না জান, পারছি না আমি। কথাগুলো বলেই উনি আলতো করে ঠোঁট ছোঁয়ালেন আমার অশ্রুসিক্ত চোখের পাতায়। অনুভূতিতে এখনো থর থর করে কাঁপছে আমি। ইচ্ছে করছে দূরে কোথাও পালিয়ে যেতে, নিজেকে কেমন পাগল পাগল লাগছে। ভাবনার মাঝেই আবারও শিরশির করে উঠল পায়ের পাতা। গোড়ায় অনুভব করলাম ওনার ঠোঁটের গভীর স্পর্শ। ওনার অস্থিরতা দেখে বুঝতে পারলাম ওনাকে এখন আটকালে বড় কিছু হয়ে যাবে। ভয়ে ভয়ে চোখ মেলে তাকালাম আমি। তখনই গলায় মৃদু কামড় অনুভব করলাম। ওনার চুলের গভীরে হাত ডুবিলে চুল ধরে টান দিলাম। তাতে ওনার হুঁশ ফিরল না দেখে নিজেকে অসহায় লাগছে, বড্ড অসহ্য লাগছে। ভালো লাগার আবার নিজেরই ইচ্ছে করছে না তাকে বাধা দিতে, তবে আমি যে বাধ্য, এটা যে নিয়মের বাইরে। তাই অস্ফুট স্বরে মিয়ে যাওয়া কণ্ঠে বললাম, আব্রাহাম, যান, সারুন, দেরি হচ্ছে, মামুনি খুঁজবে। উনি আমার গলায় মুখ গুজেই বললেন, খুঁজবে না কেউ। আমি ওনার এমন কোথায় অসহায়ের মতো তাকালাম। ছাড়ুন না, কেউ এসে পড়বে, আসবে না কেউ যান। ভালোবাসতে ইচ্ছে করছে খুব। ওনার কথার মানে বোধগম্য হতেই লজ্জায় চোখ বুজে এলো আমার। আমি এবার সর্বশক্তি দিয়ে টান দিলাম ওনার চুল। ব্যথায় কাকিয়ে উঠে গলা থেকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। গোমরা মুখে বলেন, উফ, এত আনরোমান্টিক কেন তুমি? শান্তিতে রোমান্সটাও করতে দাও না। কে খুঁজবে তোমাকে? খুঁজলেই বা কি? আমি কারো ধার ধারি না। আর কখনো যদি এমন করেছো, খবর খারাপ করে ছাড়বো তোমার। ওনার এমন গোমরা মুখ দেখে পিক করে হেসে ফেললাম আমি। কৌতুকের সুরে বললাম, ওমা, এখন আপনার বউয়ের হক নষ্ট হচ্ছে না বুঝি? আপনার বউয়ের হক নষ্ট না হলেও আমার জামাইয়ের হক অবশ্যই নষ্ট হচ্ছে। তাই দূরে থাকুন মিস্টার ফারহান আব্রাহাম শেখ। কথাগুলো বলেই খিলখিলিয়ে হেসে উঠলাম আমি। আর উনি মুখ গোমরা করে তাকিয়ে রইলেন আমার দিকে। বিরক্ত কণ্ঠে বললেন, আনরোমান্টিকের বস্তা, মাথা মোটা। রৌদ্র একই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছুটা সময়। তারপর কৌতূহল দমিয়ে না রাখতে পেরে এগিয়ে গেল সামনে, যেদিকে আব্রাহাম গিয়েছে। একটা কালো গাড়ির সামনে আসতেই সে দেখলো আব্রাহাম একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। তা দেখে লজ্জায় চোখ ভরিয়ে নিল রুদ্র। মেয়েটার পেছন সাইডটা দেখেছে সে। পরক্ষণেই মনে হলো মেয়েটাকে সে চেনে, তাই চকিতে তাকালো সে। বড্ড চেনা চেনা লাগছে মেয়েটার অবয়ব, কার সাথে যেন মিলে যাচ্ছে, তা সে কিছুতেই মনে করতে পারল না। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেতেই পিছনে ফিরে তাকালো সানা। ব্যস্ত ভঙ্গিতে বলল, নীল, রুদ্র।
তার আগে রুদ্র মুখ চেপে ধরলো সানার। সানা তো আর জানে না এখানে কি হচ্ছে। তারপর সেভাবেই সানাকে নিয়ে অন্যদিকে চলে গেল। সানা অবাক চোখে তাকিয়ে আছে রুদ্রর হাতের দিকে, যে হাতে তার মুখ চেপে ধরে রেখেছে রুদ্র। হঠাৎ এমন হওয়ায় কারণটা ধরতে পারলো না সে। কিছুক্ষণ পর রুদ্র তাকে ছেড়ে দিতেই সে চেঁচিয়ে উঠে বলল, রুদ্র ভাই, এটা কেমন বিহেভিয়ার? আমি কি করেছি যে এমন করলে? আর তুমিই বা কি দেখছিলে এখানে? 1 মিনিট তুমি এই জন্যই কি আমাকে এখান থেকে এভাবে নিয়ে এলে, যাতে আমি দেখতে না পারি? ওয়েট, আমি এক্ষুনি যাচ্ছি দেখতে। সানার এহেন কথায় চোখ বড় বড় হয়ে গেছে রুদ্রর। জলদি করে সানার হাত টেনে ধরলো। তার কেন যেন ইচ্ছে করছে না সানা এসব দেখুক। মুখে বলল, তোর এত কিছু দেখতে হবে না, চল বাড়ি যাব, চল চল। সানা তাও জেদি কণ্ঠে বলল, আমি যাবই যাব, দেখবই দেখব। রুদ্র এবার ধমকে উঠে বলল, নির্লজ্জ মেয়ে, অন্যের কিস সিন দেখতে যেতে চাইছিস? রুদ্রের এমন কথায় লজ্জা পেয়ে গেল সানা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, এটা আগে বললেই তো পারতে, শুধু শুধু এত কাহিনী করার কি আছে? আমি ভেবেছিলাম তুই লজ্জা পাবি, সেটা তো এখনো পাচ্ছি। তবে তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমরা আমেরিকায় বড় হয়েছি, বাঙালি সংস্কৃতি মেনে বড় হলেও এসব অহরহ ঘটনা দেখে অভ্যস্ত আমরা। সানার এহেন বেফাঁস কথায় লজ্জায় কান লাল হয়ে গেল রুদ্রর। সে ভেবেছিল এই মেয়ে লজ্জা পাবে, এর মাঝে তো লজ্জার ছিটে ফোঁটাও দেখতে পারছে না সে। রুদ্র ঠাস করে একটা চড় লাগালো সানার মাথায়। বলল, বেয়াদব, বেশি পেকে গেছিস না, চল বাড়ি চল, তোর আজ হচ্ছে। ছানা অবাক কণ্ঠে আওড়ালো, যা বাবা, আমি কি করলাম? ভয়ে দেয়ালের সাথে ঠাস দিয়ে দাঁড়িয়ে আছে নীল। তার সামনেই রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে নিতু। কিছুক্ষণ আগে নীলের দেখা হয় তার এক মেয়ে কাজিনের সাথে। হাজার হোক কাজিন, তো এড়িয়ে তো চলা যায় না। মেয়েটা নিজ থেকে এসে কথা বলায় সে সৌজন্যতার খাতিরে একটু কথা বলছিল, তাতেই রাগ ফায়ার হয়ে গেছে নিতু। নীলকে ডেকে নিয়ে আসে বন্ধ কামরায়। নীলের তো মনে লাড্ডু ফুটছিল, সে ভেবেছিল আজ তার রূপাঞ্জনা রোমান্টিক মুডে আছে, তাই তাকে বন্ধ কামরায় ডেকে এনেছে। তবে পরক্ষণেই তার মনের লাড্ডু ঠুসঠাস করে ফেটে যায় নিতুকে রাখতে দেখে। নিতু দৌড়ে এসে দুহাতে খামচে ধরে নীলের চিল্কি চুলগুলো। তারপর আগে হুঁশ হারিয়ে বলে, বজ্জাত, লুচ্চু লোক কোথাকার, খুন করে ফেলবো আপনাকে আমি। ওই মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলছিলেন কেন? জ্বলে না বুঝি আমার? হ্যাঁ, আমার বুঝি কষ্ট হয় না? খুন করে ফেলবো আপনাকে। কথাগুলো বলতে বলতেই নিতু ঠোঁট উল্টিয়ে কেঁদে ওঠে। নিতুর এমন বাচ্চামিতে ব্যথা পেয়েও হেসে ফেলল নীল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল নিতুর কোমর, নাকে নাক ঘষে বলল, ইস, এত পড়ছে আমার জানটা। সরি সোনা, আই লাভ ইউ। আমি তো তোমারই এত রাগে না পাখি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, সব সময় বাসবো। কথাগুলো বলেই শব্দ করে চুম্বন করে নিতুর ঠোঁটে। শিহরণে কেঁপে উঠল নিতু, তাও অভিমানে হাত বাড়িয়ে ধাক্কা দিল নীলকে। তাতে একটু সরাতে পারলো না সুঠাম দেহি পুরুষটাকে। নিতুর এমন ব্যথা চেষ্টায় নীল ঠোঁট কামড়ে হেসে বলে, জান রাগে না প্লিজ, আমি বাধ্য হয়ে
সৌজন্যতার খাতিরে কথা বলেছিলাম, প্রমিস করছি এরপর থেকে সৌজন্যতার জন্যেও কথা বলবো না। তাও এমন মুখ ভার করে থেকো না। আমার চাঁদের মুখে আধার দেখলে কষ্ট হয় প্রচুর। নিতু এবার দু হাতে জড়িয়ে ধরে মাথা রাখলো নীলের বুকে, অভিমানী কণ্ঠে বলল, মেয়েটা কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল আপনার দিকে। আমার ইচ্ছে করছিল ওর চোখ দুটোই অন্ধ বানিয়ে দেই। আমার জিনিসে কেন নজর দেবে এই মেয়েটা, কোন সাহসে? নীল কৌতূহলের সুরে বলল, তুমি তো নজর দিচ্ছ না, তাই অন্য মেয়ে নজর দিচ্ছে। তুমি ভালোভাবে আদরে আদরে নজরে রাখো, দেখবে কেউই তাকানোর ফুরসত পাচ্ছে না। নীলের এমন লজ্জাহীন কথায় পাকা টমেটোর মতো লাল হলো নিতুর গাল। সে আলতো হাতে নীলের বাহুতে কিল বসিয়ে বলল, অসভ্য বেহায়া নির্লজ্জ লোক, আপনি জীবনেও মানুষ হবেন না। নীল হো হো করে হেসে উঠে বলল, নিতুর চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, আমি তো তোমার জামাই হতে চাই। নিতু লজ্জায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীলকে, তারপর দৌড়ে চলে গেল দরজার বাইরে। এখন রাত বাজে 10টা 42। বিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে অবন্তিকার ভাই অভিক। সে মূলত তার বোনকে নিতে এসেছে। বোনের ব্যাপারে খুব পজিটিভ অভিক। এত রাতে অচেনা মানুষের ভিড়ে বোনকে রাখতে পারবে না সে, তাই নিজেই নিতে এসেছে। অবন্তিকা চলে যাবে শুনতেই অর্ণবের মুখে মেঘ এসে নামলো যেন আকাশ থেকে। সে দুঃখী দৃষ্টিতে তাকালো অবন্তিকার দিকে। সে অবন্তিকাকে গেট পর্যন্ত পৌঁছে দিতে এসেছে। বাগানের কাছে আসতেই অর্ণব টেনে ধরলো অবন্তিকার হাত, ফলে থেমে গেল অবন্তিকা। অর্ণব নিজেদের মাঝের ইঞ্চি পরিমাণ দূরত্বটাও মিটিয়ে দিল। আচমকা পিছন থেকে জড়িয়ে ধরলো অবন্তিকাকে, ফলে ধরফরিয়ে কেঁপে উঠল অবন্তিকা। এই প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ পেয়েছে সে। চোখ বুজে এলো তার, শরীর থরথর করে কাঁপছে। সেই কম্পন টের পেল অর্ণব নিজেও। তাই কৌতূহলের সুরে বলল, এতটুকু সহ্য করতে পারছো না, আর আমাকে বলো রোমান্টিক হতে। আমি রোমান্টিকতা দেখাতে তো কাঁপতে কাঁপতে জ্ঞান হারাবে। অবন্তিকার গলা শুকিয়ে কাঠ। তার মনে হচ্ছে সে দাওয়াত দিয়ে নিজের বিপদ ডেকেই নিয়েছে। তার কেমন যেন অনুভব হচ্ছে, বুকের ভিতর ধরপড় ধরপড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মরে যাবে। অবন্তিকার এমন বেহাল দশা বুঝতে পেরে অর্ণব খানিকটা জোরেই হাসলো। ছেড়ে দিল অবন্তিকাকে। ছাড়া পেয়ে যেন জানে জান ফিরে পেল মেয়েটা। অর্ণব হাসতে হাসতে বলল, জলদি আসবো কালকে, রেডি হয়ে থাকবে, আর বেশি সাজবে না। তার শুনে অবন্তিকা মুখ ভেঙচে বলল, আমি মোটেও বেশি সাজি না, তবে কালকে সাজবো, দেখি আপনি কি করতে পারেন। কথাগুলো বলেই জলদি হেঁটে গেট পেরিয়ে চলে গেল বাইরে। অভিককে দেখে অর্ণবও দাঁতে দাঁত চেপে রাগটা সামলে নিল। ওনাকে বিরক্ত করতে পেরে আমার পৈশাচিক একটা আনন্দ হচ্ছে। ওনার এমন মুখ দেখেও আমার বড্ড হাসি পাচ্ছে। উনি এবার বিরক্ত হয়ে বললেন, চলো বাড়ি যাই। ওনার কথা শুনে দরজা খুলে বের হতেই কোথা থেকে একটা ঝুড়ি এসে লাগলো ঠিক আমার পাশের গাড়িতে। তা দেখে ভয়ে চেঁচিয়ে উঠলাম আমি। আমার চিৎকারে দৌড়ে এলেন আব্রাহাম। সামনে তাকিয়ে দেখলাম, আমি সামনে তাকাতেই দেখলাম একটা লোক ছুটে চলে যাচ্ছে। আমার দৃষ্টি অনুসরণ করে আব্রাহাম সেদিকে তাকালেন। তিনি এই লোকটার পিছু ছুটতে নিলেই হঠাৎ করে একটা গাড়ি এসে জোরে ধাক্কা দিয়ে পিষে ফেলে চলে গেল লোকটাকে। লোকটার দেহটা দুটুকরো হয়ে দুপাশে ছিটকে পড়ল।
কি বিভৎস দেখে দৃশ্য! রক্তে ভরে উঠল চারপাশ। লোকটার মাথার অংশটুকু কয়েক সেকেন্ড ছটফট করে উঠল কাটা মুরগির মতো। আমার চোখে সইল না তা। গা গুলিয়ে উঠল, মাথা ভন ভন করে ঘুরছে, গড় গড় করে পেটের সব কিছু বের হয়ে আসলো মুখ দিয়ে। আব্রাহাম ভ্রু কুঁচকে তাকিয়ে দেখছিল লোকটার এহেন বিভৎস রূপ। একটুর জন্যও তাকে বিচলিত দেখা গেল না, যেন এসব দৃশ্য সে প্রতিদিনই দেখে, যেন এমন রক্ত সে প্রতিদিন নিজ হাতে ঝরায়। তবে হঠাৎ অদ্রিকে বমি করতে দেখে আব্রাহামের মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। দৌড়ে গিয়ে আগলে ধরল অদ্রিকে নিজের সাথে। মেয়েটার বমি করে বেহাল দশা, আতঙ্কে শরীর কাঁপছে এখনো। তার জন্য এসব একদমই নতুন। অদ্রি শান্তিপ্রিয় মেয়ে, কখনো কারোর সাথে ঝগড়াও করে না। সেই মেয়ের সামনে এমন ভয়ঙ্কর সব ঘটনা অবশ্যই প্রচণ্ড আতঙ্কের। বমি করার পর দুনিয়া অন্ধকার লাগছে আমার কাছে। মাথাটা ঘুরছে, শরীরে শক্তি পাচ্ছি না। রক্তাক্ত থেতলে যাওয়া শরীরটা এখনো চোখের সামনে ভাসছে। তখনই আব্রাহাম এসে আগলে নিলেন আমায়। আমি ক্লান্ত দেহটা ছেড়ে দিলাম তার বুকে। তিনি আমাকে কোলে তুলে নিলেন। আমার এতটাই দুর্বল লাগছে যে তার হাত বাড়িয়ে ওনাকে ধরতেও পারছি না। পিট পিট করে ঝাপসা চোখে দেখলাম ওনার ভীতু অসহায় হয়ে যাওয়া মুখটা। দেখে মনে হচ্ছে ওনার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি ওনার সবচেয়ে প্রিয় মানুষ? কি জানি। আব্রাহামের অবস্থা পাগল প্রায়। কি করবে না করবে বুঝতে পারছে না, মাথা কাজ করছে না। এই মেয়েটার কিছু হলে তার শ্বাস আটকে আসে। আব্রাহাম গাড়িতে বসে অদ্রিকে নিজের কোলে বসিয়ে দরজা খুলে দিল। পানি নিয়ে মুখ ধুয়ে দিল অদ্রির। উনি নিজ হাতে আমার মুখ গলা পরিষ্কার করে দিচ্ছেন। তার মাঝে ঘৃণার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। সেখানে কেউ বমি করলে তার আশেপাশেও কেউ যেতে চায় না। সেখানে উনি কতটা নির্দ্বিধায় এসব করছেন। আমার হঠাৎ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এমন একটা মানুষ আমার হবে ভাবতেই নিজেকে সর্বসুখী মনে হচ্ছে। আমাকে কিছুটা পানি খাইয়ে জড়িয়ে নিলেন নিজের বুকের সাথে। বারবার আমার কপালে চুলের ভাঁজে চুমু খাচ্ছেন। আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করছেন, এখন কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি? ডাক্তারের কাছে যাব? কথা বলতে কষ্ট হচ্ছে জান। ওনাকে এমন অস্থির হতে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। প্রায় মিনিট 10 পর নিজেকে কিছুটা সুস্থ মনে হতেই আমি ধীরে ধীরে একটা হাত ওনার গালে রাখলাম। অস্ফুট স্বরে বললাম, আমি ঠিক আছি, ভয় পাবেন না। আমার কথা শুনে উনি কিছুটা শান্ত হলেন। আমার ধরে রাখা হাতটায় চুমু খেলেন ঠোঁট চেপে। হাতে শিরশির করে উঠল আমার হাত। উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, চলো বাড়িতে যাই, তুমি রেস্ট করবে, কিছু তো খেতে হবে তাই না? আমি দু হাতে ওনার গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে বললাম, না যাব না, আর একটু থাকি না প্লিজ। কথাটা বলে ঘাড় কিছুটা কাত করে ওনার চোখের দিকে তাকালাম। উনি আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কেন? শান্ত লাগছে। আপনার মুখে মাথা রাখলে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। কেন বলুন তো? তোমার মন চুরি করেছি আমি তাই। ওনার এহেন কথায় লজ্জায় লাল হলাম আমি। ওনার বুকে মুখ গুজে ছোট এলিয়ে লাজুক হাসলাম। আমার এমন লজ্জা পেতে দেখে জোরে হেসে উঠলেন উনি। সেই হাসিটা সুন্দর একটা
বাঁশির সুরের মতো লাগলো আমার কাছে। আমি মুগ্ধ হয়ে শুনলাম তার হাসির সুর। এরপর এভাবেই নীরবতায় কাটলো অনেকটা সময়। কেউ কিছু বললাম না, শুধু অনুভব করলাম দুজন দুজনকে, যেন নীরবতায় ভাষা খুঁজে নিচ্ছে প্রেমের। আমার বড্ড বলতে ইচ্ছে হলো, সে আমার প্রেম, সে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ক্রুশ। তবে তা বলা হলো না আমার। প্রায় মিনিট 20 পর তিনি ভাঙলেন নীরব কথোপকথন। চলো, অনেক হয়েছে, এবার রুমে গিয়ে কিছু খাবে তুমি। কথাটা বলেই আমাকে পাশের সিটে বসিয়ে দিয়ে বের হলেন গাড়ি থেকে। তারপর আমার পাশের দরজাটা খুলে বললেন বের হতে। আমি অসহায় চোখে তাকালাম। আমার মোটেও যেতে ইচ্ছে করছে না। তা দেখে হাত বাড়িয়ে আমাকে আবারও কোলে তুলে নিলেন। আমি প্রথমে কিছুটা অবাক হলাম, পরক্ষণেই ঠোঁটে হাসি ফুটলো। হাত বাড়িয়ে ওনার গলা জড়িয়ে ধরে ঠাস করে একটা চুমু খেয়ে নিলাম ওনার গালের চাপদাড়িতে। উনি চমকে তাকালেন, তারপর হাসি ফুটলো তার ঠোঁটেও। আমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে সামনে হাঁটা ধরলেন। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে গেছে, পুলিশও হয়তো একটু পরেই চলে আসবে। তবে এতটুকু তো বুঝতে পেরেছি, কেউ ইচ্ছে করে আমার ক্ষতি করতে চাইছে। তবে আমি বুঝতে পারলাম না কার কি এমন ক্ষতি করেছি যে আমাকে এভাবে খুন করতে উঠে পড়ে লেগেছে। ভয়ে আমার গা শিউরে উঠল। আমি আবারও চোখ বন্ধ করে অনুভব করছি তার বুকের হৃদস্পন্দন। আমরা বাড়িতে ঢুকতেই কোথা থেকে ছুটে এলেন আরহান ভাই। ওর পিছু পিছু শাকিরাও আসছে দেখলাম। আরহান ভাই চিন্তিত কণ্ঠে বললেন, ভাই অদ্রি, তোরা ঠিক আছিস? আমি ছাদ থেকে দেখছি তোদের উপর হামলা হয়েছে আবার। শাকিরা পিছন থেকে বলে উঠল, আরহান ভাই আসতে বলো, মা শুনতে পেলে প্রেশার বেড়ে যাবে তার। আরহান ভাই, তুমি ওকে তোমার রুমে নিয়ে যাও, রাত হয়েছে অনেক। ওদের রুমে অনেকেই ঘুমাচ্ছে, তুমি কারো সাথে বেড শেয়ার করো না, তাই তোমার রুমে কেউ আসবে না। শাকিরার কথা শুনে আমার চোখ কপাল ছুলো। কি বলছে কি এই মেয়ে? এই প্রথম আমি ওকে আমাকে নিয়ে এতটা ভাবতে দেখলাম। তবে কি আমাকে পছন্দ করতে শুরু করেছে? কথাটা ভাবতেই অন্যরকম একটা শান্তি পেলাম হৃদয়ে। আমার ভাবনার মাঝেই ওনার কণ্ঠ শুনতে পেলাম, শাকিরা, তুই ওর জন্য হালকা কিছু খাবার নিয়ে আসিস তো, বমি করেছে, কিছু না খেলে শরীর খারাপ করতে পারে। শাকিরা সম্মতি দিতেই উনি আমাকে নিয়ে ওনার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। আমি অবাক চোখে দেখছি ওনাকে। এই লোকটা আমাকে নিয়ে এতটা ভাবে আগে কখনো বুঝতেই পারিনি। আবার আমরা চলে যেতেই আরহান শাকিরাকে বলল, খাবারটা দিয়ে আমার রুমে চলে আসিস, তুই তো এত মানুষের সাথে ঘুমোতে পারবি না, আমার রুমে কেউ আসবে না, আমি বরং সোফায় ঘুমিয়ে যাব। শাকিরা ভ্রু কুঁচকে তাকায় আরহানের দিকে। তোমরা দুই ভাইয়ের জন্যই তো এমন হচ্ছে, দুজনই একরকম, কারো সাথে বেড শেয়ার করতে পারো না। বলি কি, বিয়ের পর কি করবে? বউকে কি আলাদা রুমে ঘুমাতে দিবে? কথাটা বলেই শাকিরা মুখ বাঁকায়। আরহান শাকিরার কথা শুনে গা জ্বালানো হাসি দেয়। শাকিরার দিকে ঝুঁকে বলে, বউকে তো আমার বুকে রাখবো, সে হবে আমার অর্ধাঙ্গিনী, আমার শরীরের আর একটা অংশ, তার সাথে নিজেকেও শেয়ার করতে পারবো। পেট তো সামান্য একটা জিনিস। শাকিরা আরহানের দিকে বিরক্তিকর চোখে তাকায়। আরহানের এমন হাসি দেখলে তার আজকাল অন্যরকম একটা অনুভূতি হয়। এই অনুভূতির মানেটাই সে বুঝতে পারছে না।
তাই তার মেজাজ সবসময় চড়ে থাকে এখন। শাকিরা অতিষ্ঠ ভঙ্গিতে পা বাড়ালো রান্নাঘরের দিকে। এখানে থাকলেই তার রাগ উঠে যাবে, অদ্ভুত অদ্ভুত অনুভূতি হবে। তাই সেখান থেকে কোনো মতে পালাতে চায়। আরহান নিজেও গেল শাকিরার পিছু পিছু। যেই মেয়ে কখনো রান্নাঘরে ঢুকেনি, সে যাচ্ছে খাবার গরম করতে। যদি কোনো অঘটন ঘটে যায়, তাই সে নিজেই যাচ্ছে। অবন্তিকা নিজের বেডে শুয়ে আছে। প্রায় 2 ঘন্টা হতে চলল। সে কত চেষ্টা করছে ঘুমানোর, পেটের ওপর গড়াগড়ি খাচ্ছে শুধু। ঘুম যেন পিকনিক করতে গেছে, তাই তার চোখে ধরাই দিচ্ছে না। কিছুক্ষণ পর বিরক্তিকর হয়ে উঠে পড়লো বেড থেকে। হাতে ফোন নিয়ে পা বাড়ালো বারান্দার দিকে। উদাস চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। তার বড্ড ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে। তবে সে জানে তার মা হয়তো এখন কোনো বিজনেস ট্রিপে আছে, বাবার সাথে কাজ করছে। সে কখনো মাকে তেমন একটা কাছে পায়নি। মায়ের সাথে দেখা হয় তার খুব সকালে, নয়তো অনেকক্ষণ রাত জেগে থাকলে। মা যদি আসে, তাহলে তার কপালে একটা চুমু খায়। কেমন আছো, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে কিছুক্ষণ কথা বলে চলে যায়। তখন অবন্তিকার খুব বলতে ইচ্ছে করে, মা, আমার তোমাকে লাগবে, তোমার একটুখানি আদর লাগবে। তুমি কি আমাকে ভালোবাসো না মা? আমার এত টাকা, বিলাসবহুল জীবন চাই না মা, আমার তোমাকে চাই মা। তবে সে বলতে পারে না। তার আগেই মা চলে যায় নিজের রুমে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তার। সে কেন একটা স্বাভাবিক পরিবার পেল না? এই আক্ষেপ তার কখনোই শেষ হবে না, কখনো না। অবন্তিকার হঠাৎ মনে হলো তার অর্ণবের সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ফোনটা হাতে নিল। কিন্তু এত রাতে কল দেওয়ার সাহস পাচ্ছে না। অর্ণব যদি রাগ করে, তাহলে ভীষণ কষ্ট পাবে অবন্তিকা। মস্তিষ্কের ভাবনার কি মনটা মানে, মন তো নিজের গতিতে চলে। তাই অবন্তিকা কিছুক্ষণ দোনামোনা করে অবশেষে সাহস জুগিয়ে কলটা করেই বসলো। ডায়াল হতেই তার বুকে ধুকপুক ধুকপুক শব্দ হলো। কলটা রিসিভ হওয়ার আগেই ভয়ে ঠাস করে কল কেটে দিল সে। কলটা কেটে দিলেও তার খুব কান্না পাচ্ছে। তার খুব ইচ্ছে করছে অর্ণবের সাথে একটু কথা বলার। সে ফোন হাতে নিয়েই বসে রইল। কিছুক্ষণ পর আচমকাই ফোনটা বেজে উঠল সশব্দে। তাতে ভয়ে চমকে উঠে অবন্তিকা। ফোনের স্ক্রিনে অর্ণবের নাম দেখতেই চোখ জলজল করে উঠল। সে 1 সেকেন্ডও দেরি না করেই কলটা রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসলো অর্ণবের কণ্ঠ, ঘুমাওনি কেন? অবন্তিকার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার ভীষণ লজ্জা লাগছে। অর্ণব আবারও ডাকলো, অবন্তিকা। ঘুমাওনি কেন? এখনো জেগে আছো? এটা খারাপ অভ্যাস। ঘুম আসছে না আমার। কেন? মিস করছি। কাকে? আপনাকে। কথাটা মুখ ফসকে বলে ফেলেছে অবন্তিকা। তা বোধগম্য হতেই অবন্তিকা নিজের কপালেই ঠাস করে একটা বাড়ি দিল। ওপাশ থেকে শোনা গেল অর্ণবের ক্ষীণ হাসির শব্দ। তাতে আরো লজ্জায় লাল টমেটো হয়ে গেল অবন্তিকা। কিছুক্ষণ পর শোনা গেল অর্ণবের কণ্ঠ, আমিও মিস করছি তোমায়। কথাটা শুনেই ঠোঁটে হাসি ফুটলো অবন্তিকার। তার কেন যেন বিশ্বাস করতে কষ্ট হয় যে অর্ণব তাকে প্রেমিকার মতো ট্রিট করছে। 3টা বছরের অপেক্ষা এতটা সুমধুর হবে কে জানতো। নীরবতা ভেঙে
অর্ণব বলল, যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো। অবন্তিকা আঁতকে উঠে বলে, না। কেন? কথা বলি না আর একটু? কি সুন্দর একটা আবদার, এমন আবদার অগ্রাহ্য করবে এত সাহস কি আছে অর্ণবের প্রেমিক হৃদয়ের? আচ্ছা, শুয়ে শুয়ে কথা বলো, যাও। আচ্ছা। অবন্তিকা বেডে গিয়ে শুয়ে পড়ল। তারপর এভাবেই সময় গড়ালো। দুজন দুজনের কত কথা হলো। এক সময় অর্ণব কথা বলতে বলতেই বুঝতে পারলো মেয়েটা ঘুমিয়ে গেছে। তাও সে কলটা কাটলো না। হৃদয় স্পর্শের নিঃশ্বাস শুনতে শুনতেই সময় কাটতে লাগলো। বুকে চলল অজস্র অনুভূতির ঝড়। আমি বিছানার মাঝখানে কোলবালিশ দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েছি। এই লোকটার সাথে একটুও কথা বলবো না। এতগুলো ভাত কেউ খেতে পারে? জোর করে এতগুলো ভাত খাইয়েছে, তারপর আবার দুধ। ওয়াক, আই জাস্ট হেট ইট। একটু পর ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হয়ে এলেন আব্রাহাম। আমি আর চোখে তাকালাম তার দিকে। উনি বেডের সামনে এসে চোখ ছোট ছোট করে তাকালেন মাঝের কোলবালিশটার দিকে। ওনার এমন থমথমে মুখ দেখে হাসি ফুটে উঠলো আমার ঠোঁটে। একদম কাছেও ঘেঁষতে দেব না ওনাকে আজ। হ্যাঁ, শখ কত আমাকে জোর করে ওসব অখাদ্য খাইয়েছে। এবার মজা বোঝো চান্দু। আব্রাহাম বেডে এসে অপর পাশে শুয়ে কতক্ষণ এপাশ ওপাশ করলেন তা দেখে আমি মুখ চেপে হাসছি। আব্রাহামের আগে আর ভালো লাগছে না। মেয়েটাকে এত ভালোবাসে, তাদের একটা সম্পর্ক আছে, তার সম্পূর্ণ রাইট আছে ওদিকে ছোঁয়ার। এমত অবস্থায় একই ছাদের নিচে, একই রুমে, একই বিছানায় এত কাছাকাছি থেকে একটু না ছুঁয়ে থাকা যায়? আর মেয়েটা কেমন ফালতু একটা আইডিয়া বের করেছে তাকে দূরে রাখার। আব্রাহাম এবার কোলবালিশটাকে এক টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল, যেন দুনিয়ার সবচেয়ে নোংরা জিনিসটা সে ফেলে দিয়েছে। তারপর ওই পিছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় অদ্রির গলায়, কোমরে চাপ প্রয়োগ করে বলে, এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি? তোমার আমার মাঝে এই কোলবালিশটাকে আমি একটু সহ্য করতে পারছিলাম না। আমার থেকে যত দূরে যেতে চাইবে আমি তত কাছে আসব। তাই সব বেথা চেষ্টা বন্ধ করব। হঠাৎ ওনার এমন কাণ্ডে চমকে গেলাম আমি। লজ্জায় শরীর কেঁপে কেঁপে উঠল। কিন্তু ওনার মুখে বউ ডাকটা শুনে অবাক হলাম আমি। তাই ওনার দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করলাম, বউ ডাকেন কেন? আমাদের তো বিয়ে হয়নি। কে বলেছে? আমি আরো অবাক হয়ে বললাম, মানে কিছু না, ঘুমাও। আমি ওনার দিকে সন্দিহান চোখে তাকিয়ে বললাম, কথা ঘোরাচ্ছেন কেন? কি লুকাচ্ছেন আপনি? সত্যি করে কথাটা শেষ হওয়ার আগেই উনি আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। তাতে বন্ধ হলো কথা। স্তব্ধ হলাম আমি। ড্রিম লাইটের টিমটিমে আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে ওনার মুখটা। আমার কপালে কপাল ঠেকিয়ে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে বললেন, যারা বেশি কথা বলে তাদের চুপ করানোর জন্য চুম্বন প্রকৃতির দ্বারা চেষ্ট উপহার। ওনার কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজেই পাচ্ছি না আমি। অনুভূতিতে বাক্য ব্যয়ের সমর্থ হারিয়েছি যেন। কিছুক্ষণ পর আমার গলায় মুখ বুঝে ঘুমানোর প্রস্তুতি নিলেন উনি। আমার সাথে ঠিক কি হয়ে গেল বুঝে ওঠার সময়টাও পেলাম না আমি। এদিকে মনার মস্তিষ্কের দ্বন্দ্বে পড়ে আমার বেহাল দশা। এটা তো বুঝতে পারছি
আমাকে ঘিরেই এমন কিছু হচ্ছে যা উনি আমাকে বলতে চাইছেন না। আমি এতটুকু তো নিশ্চিত যে তার সাথে আমার কোনো একটা সম্পর্ক ছিল। ওনার সাথে আমার সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল তা ওনার আচরণেই প্রকাশ পায়। গলায় ওনার তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই আমার গা শিউরে ওঠে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। আমি ওনার চুলের ভাঁজে হাত ডুবিয়ে বললাম, আমাকে কি কিছুই বলবেন না আপনি? কি লুকাচ্ছেন? আর আমার ওপর বারবার এমন হামলা হচ্ছে কেন? এটাও কি জানেন আপনি? বলুন না। আর কত চুপ থাকবেন? দিনরাতে সব ভাবতে ভাবতে আমি পাগল হচ্ছি। উনি তাও কিছু বললেন না। বিরক্ত লাগছে এবার আমার। আমাকে ঘিরে এত কিছু হচ্ছে অথচ আমাকেই কেউ কিছু বলছে না। ধুর, এসব ভাল লাগে। শুনছেন আপনি? কথা বলুন নয়তো সরুন আমার উপর থেকে। উফ, বিরক্ত করছো কেন? ঘুমাবো আমি। কাল রাত থেকে তো আমি আর শান্তিতে ঘুমোতে পারবো না। ওনার কথায় আমি তাজ্জব বনে গেলাম। কি বলছে এই লোক? ওনাকে আমি বিরক্ত করছি? আমি বিরক্ত তো আমার হওয়ার কথা। কেমন একটা গ্যাড়াকলে ফেলে রেখেছেন তিনি আমাকে। তো কাল থেকে কি আপনার ঘুম উড়ে যাবে? যাবেই তো। কি সব পাগলের প্রলাপ বলছেন? ঠিকই তো বলছি। বউ ছাড়া কি ঘুম আসে? এহেন কথায় লজ্জায় আর কিছু বলতে পারলাম না আমি। এই ঠোঁটকাটা নির্লজ্জ লোকটা আবার কখন কি বলে বসে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। ঘাড়ে ওনার গভীর নিঃশ্বাসের তালে বুঝতে পারলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। এক সময় আমার চোখও মুখ নেমে এলো। পৃথিবী ডুবে গেল অন্ধকারে। রাত গড়িয়ে প্রায় ভোর হবে হবে ভাব। এমন সময় চুপি চুপি শেখ বাড়ি থেকেই বেরিয়ে গেল কেউ একজন। নদীর তীর ঘেঁষে রয়েছে বিশাল এক জঙ্গল। সেই আঁধারে ঘেরা শান্ত নীরব জঙ্গলটায় থেকে থেকে পাতার খসখস শব্দ হচ্ছে। সেই নীরবতা ভেঙে হেঁটে চলেছে একটি পুরুষ। তার গায়ে জড়ানো ব্ল্যাক হুডি, মুখে মাস্ক, চেনার কোনো উপায় নেই। এক সময় জঙ্গলের মাঝে কবরস্থানটায় এসে থামে সে। এমন গা হিম করা পরিবেশে আবারও নির্ভয়ে চলতে থাকে সে। কবরস্থানের শেষ প্রান্ত পেরিয়ে কিছুটা দূরে একটা পুরো ইট সিমেন্টের দোতলা একটা বাড়ি। অন্ধকারের মাঝে কয়েক বছর আগের এক দুর্ঘটনায় পড়ে যাওয়া বাড়িটা দেখলে যে কারো গা শিউরে উঠবে ভয়ে। অথচ সেই লোকটি পকেট থেকে চাবি বের করে গিয়ে দাঁড়ালো দরজা থেকে কিছুটা দূরে একটা দেয়ালের সামনে। দেয়ালের একটা ফোঁটায় চাবিটা ঢোকাতেই আলাদা হয়ে গেল দেয়ালটা। বাইরে থেকে দেখে বোঝাই যাবে না আদৌ ওই দেয়ালের আড়ালে একটা গোপন দরজা আছে কিনা। বাড়ির ভিতরে প্রবেশ করতেই ভেসে এলো কারো করুণ চিৎকার। সেই চিৎকারে পুরুষটির ঠোঁটের কোণে ফুটে উঠেছে ধীন হাসির রেখা। পরক্ষণেই শক্ত হলো চোয়াল। জোরে পা ফেলে ভেতরে প্রবেশ করতেই সকলের মেরুদণ্ড সোজা হয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে আসলো উপস্থিত সকলের। এই লোকটা যেমন ভালোর সাথে ভালো, তেমনি খারাপের সাথে ঠিক ততটাই হিংস্র পশুর মতো, যা দেখলে যে কেউ নির্দ্বিধায় পাগল বলতে রাজি। সকলে ভয়ে তটস্থ হলেও এগিয়ে এলো একটি যুবক। তার মুখেও মাস্ক। দুজনের চেহারা, বডি ফিটনেস প্রায় সব দিকই মিল। যে কেউ বলে দিতে পারবে
এরা দু ভাই। সেই যুবকটি এগিয়ে এসে বলল, ভাই সেদিন ভাবিকে এই লোকটাই তুলে নিয়ে যেতে চাচ্ছিল। আমি ওর সব ইনফরমেশন চেক করেছি। আশ্চর্যজনক ভাবে গত 13 বছর ধরে এই পৃথিবীতে যেন এই লোকটার নামটাই মুছে ফেলা হয়েছে। কোনো ইনফরমেশন নেই। অত্যাধিক পরিমাণে টর্চার করার পরেও একটা কথাও বলেনি সে। বারবার শুধু এক কথা বলেছে। কথাটা শেষ হওয়ার আগেই পেছন থেকে ভেসে এলো একটি করুণ অসহায় কণ্ঠ। আমাকে মেরে ফেলো না প্লিজ। আমার মেয়েটার যে আমি ছাড়া কেউ নেই। মা মরা মেয়েটা আমার কথায় আছে কে জানে। ওরা বন্দি করে রেখেছে ওকে, ছাড়ছে না। ছাড়তে বলো না। দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিতে বলো। সেই পুরুষটি ভ্রু কুঁচকে তাকায় সেই লোকটির দিকে। 40 বা 39 বছর বয়সের একজন লোক। গাল ভর্তি দাড়ি, লম্বা লম্বা চুল। চেহারাটাও ঠিক বোঝা যাচ্ছে না। মার খেয়ে রক্তাক্ত তার শরীর। অবশ্য যেই কাজ করেছে তারপর এখনো যে তাকে বাঁচিয়ে রেখেছে তাই অনেক। সে দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, আপনি কেন এটা করেছেন আমি জানি না, তবে আপনি আমার কলিজায় হাত দিয়েছেন। যার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি সেই চোখ আর দেখার মতো অবস্থায় রাখি না। আপনি তাকে আঘাত করতে চেয়েছেন। তবে আপনি যদি আসল কালপ্রিটের নাম বলেন তাহলে কথা দিচ্ছি আমি আপনাকে আপনার মেয়ের কাছে ফিরিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এহেন কথায় পিট পিট করে চোখ খুলে তাকালো অর্ধবয়স্ক লোকটি। হালকা হেসে বলল, আমি ছেড়ে দিয়েছিলাম দেখেই সেই মেয়েটি ওই জাহান্নাম থেকে বেঁচে গেছে। যেই জাহান্নাম 13টা বছর ধরে বন্দি আছি, সেখানে অন্য কাউকে ফেলে দিতে পারবো কিভাবে আমি? আমারও যে ওই মেয়েটার মতো ফুটফুটে একটা মেয়ে আছে। কে জানে কেমন অবস্থায় আছে আমার ছোট্ট মেয়েটা। কথাগুলো বলতেই ডুকরে কেঁদে উঠল লোকটি। এহেন কান্নায় স্তব্ধ হলো সবাই। 3 ঘন্টা যাবৎ একটানা মার খাওয়ার পরেও যেই ব্যক্তি মুখ ফুটে একটা টু শব্দ করলো না, সেই মানুষটা নিজের মেয়ের জন্য এভাবে কাঁদছে। সেই পুরুষটি এবার লোকটির সামনে গিয়ে চেয়ার টেনে রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসলো। লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা, তবে আপনি যদি ওই মানুষটার পরিচয় আমাকে দিতে পারেন তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার। লোকটি মুখ তুলে চাইল। সামনে বসা ছেলেটিকে দেখে অবাকে বিস্ময়ে হতবাক হলো। সেই একই চোখ, একই রকম বসার ধরন, একই রকম গায়ের গঠন, কণ্ঠে একই রকম তেজ। ছেলেটাকে চিনতে তার বিন্দুমাত্র সময় লাগলো না। কাপা কাপা হাতে আলতো করে ছুঁয়ে তুলো ছেলেটার মাঝকে আবৃত গাল। তাতে অবাক হলো সেই ছেলেটাও। লোকটা কাপা কাপা হাতেই মাস্ক টেনে খুলে ফেললো। ঘটনাটা এত জলদি ঘটেছে যে কেউ প্রতিক্রিয়া করারও সময় পেল না। ছেলেটার মুখটা দেখে লোকটা যেন চিন্তিত হলো। তার ভাবনাটা সঠিক, ফলে চোখ ভরে এলো তার। পরক্ষণেই লোকটা যা বলল তাতে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল সবাই। কত বড় হয়ে গেছিস বাপ, 13টা বছর পেরিয়েছে, বড় তো হবি। সবাই কেমন আছে রে? আদ্রিয়ান কেমন আছে? বুড়ো হয়ে গেছে তাই না?
কথাগুলো বলেই খানিকটা হাসলো লোকটা। হঠাৎ লোকটার মুখে নিজের বাবার নাম শুনে চমকে উঠে আব্রাহাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? আমার বাবাকে কিভাবে চিনেন? আমাকে কিভাবে চিনেন? আমি তোকে চিনব না আব্রাহাম। সারাদিন বাবাই বাবাই বলে গলায় ঝুলে থাকতি, তোকে আমি কিভাবে ভুলে যাই? আব্রাহাম এবার চমকাতেও ভুলে গেল। স্মৃতির পাতায় ভেসে উঠল একটা হাস্যোজ্জ্বল মুখ। আব্রাহাম আর এক সেকেন্ডও আটকাতে পারল না নিজেকে। শক্ত করে জড়িয়ে ধরলো সামনে বসা লোকটাকে। ভেজা কণ্ঠে বলল, বাবাই তুমি বেঁচে আছো? এতদিন এতগুলো বছর কোথায় ছিলে তুমি বাবাই? আমরা সবাই জানতাম তুমি মারা গেছো। কে তোমাকে আটকে রেখেছিল? আব্রাহাম লোকটির থেকে কোনো উত্তর পেল না। তখনই পেছন থেকে আরহান বলে উঠল, ভাই, উনি জ্ঞান হারিয়েছেন। ওনাকে তুমি চেনো? কে উনি? আমাদের বাবাই। ভুলে গেছিস তুই? তোর আরফান আঙ্কেল। আরহান এবার চিনতে পেরে নিজেও অবাক হলো ভীষণ। একটা মৃত মানুষকে এত বছর পর জীবিত অবস্থায় দেখলে যে কেউই অবাক হবে। আব্রাহাম বলে, বাবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে দ্রুত। তারপর সবার দিকে তাকিয়ে বলে, এই কথা যেন বাইরে না যায়। এমনকি তোমাদের অদ্রি ম্যামের কানেও না। দাঁড়িয়ে থাকা গার্ডগুলো একসাথে বলে ওঠে, ইয়েস বস। তারপর মিস্টার আরফান আহমেদকে নিয়ে চলে যায় হসপিটালে। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে শাকিরার। মৃদু হেসে বলে, আরহান ভাই, জানালাটা লাগিয়ে দাও না, আমি আরও একটু ঘুমাবো। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ পিট পিট করে তাকালো সে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে এলো আরহান। হসপিটাল থেকে ফিরেই সে শাওয়ার নিয়েছে। শাকিরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। অপরদিকে আরহানের উন্মুক্ত পিঠ, কাঁধ বক্ষ দেখে গলা শুকিয়ে কাঠ হলো শাকিরার। আরহানের চোখে, ঠোঁটে, গালে লেগে থাকা বিন্দু বিন্দু পানি ফোঁটাগুলো শাকিরার কিশোরী মনে অজানা অনুভূতির ঝড়ের সৃষ্টি করলো। ঘুম ঘুম চোখে এলোমেলো অবস্থায় মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল সে আরহানের দিকে। হুট করে পিছন থেকে দুটো ছোট্ট নরম তুলতুলে হাত পেট জড়িয়ে ধরতেই হালকা কেঁপে উঠল আরহান। প্রিয় রমণীর একটুখানি স্পর্শই তার বুকে আগুন জ্বালাতে সক্ষম। অবাধ্য কিছু ইচ্ছে জাগলো তার মনে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো সে। মেয়েটা এখনো ছোট, তার এত গভীর অনুভূতি আর ইচ্ছেগুলো বোঝার, সহ্য করার বয়স এখনো হয়নি গাধীটার। তাও সে সরালো না শাকিরাকে। একটুখানি স্পর্শ পেয়ে লোভী হলো তার মন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে শাকিরার। চট করে ছেড়ে দেয় আরহানকে। লজ্জায় ফুলে উঠল তার গোলাপি গাল। তা দেখে দুষ্টু হাসলো আরহান। হাত বাড়িয়ে নাক টেনে ধরল শাকিরার। মুহূর্তেই লাজুক লাজুক অনুভূতিগুলো হাওয়ায় মিলিয়ে গেল শাকিরা। সে অগ্নিদৃষ্টিতে তাকালো আরহানের দিকে। শাকিরা রাগা গলায় শুধায়, আপনি আমার নাক ধরলেন কেন? আরহান দুষ্টু হেসে পাল্টা প্রশ্ন করে, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? এমন কথায় একটুখানি কেঁপে উঠল শাকিরা। লজ্জায় নুয়ে আসা কণ্ঠে বলে, জানি না আমি। আরহান দূরত্ব খানিকটা কমায় শাকিরার নাকে
ঠোঁট ছুঁয়ে বলে, আমিও জানি না। এহেন স্পর্শে চোখ বুজে আসে শাকিরার। কম্পিত হাতে ধাক্কা দেয় আরহানের উন্মুক্ত বক্ষে। তারপর দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। সেদিক পানে তাকিয়ে মাথা চুলকে হাসে আরহান। বিড়বিড় করে বলে, আর মাত্র কয়েকটা মাস, তারপর দুনিয়া উল্টে গেলেও তুই আমার হবি। তোর প্রতিটা রজনী পার হবে আমার বক্ষবন্ধনীতে। কথা দিলাম জান, কথা দিলাম। সকাল গড়িয়ে দুপুর হলো। একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। অর্ণবাজ হলুদ পাঞ্জাবি পরেছে। তার মুখটা থমথমে হয়ে আছে, যেন রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত। অবন্তিকা তার কথা রেখেছে। সত্যি আজকে সেজেছে খুব। হলুদ রাঙা কাতান শাড়িতে, চোখ ছোঁয়া কাজলে, খোপায় বাঁধা লাল রঙা গোলাপ ফুলে যেন তার রূপ ঝরে ঝরে পড়ছে। সেই রূপে অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর তার মুখ হয়ে যায় থমথমে। একটা কথাও বলনি অবন্তিকার সাথে, ফিরেও তাকায়নি একটাবার। এইটুকু অবহেলা অবন্তিকার হৃদয়ে রক্তক্ষরণের জন্য যথেষ্ট। সে মূলত অর্ণবকে জ্বালানোর জন্যই এতটা সেজেছে। ভেবেছিল অর্ণব হয়তোবা রাগ করবে না, তবে এখন অর্ণবের মুখের এই অবস্থা দেখে তার চোখে বৃষ্টি নামছে। রাগের মাথায় অর্ণব অনেকটা স্পিডে বাইক চালাচ্ছে। কিছুটা যাওয়ার পর একটা জনমানবহীন জায়গায় অর্ণব বাইক থামায়। হঠাৎ বাইক থামতে অবাক হলো অবন্তিকা। কিছু জিজ্ঞেস করার আগেই অর্ণব বলে উঠল, নামো। এমন গুরুগম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল অবন্তিকা। তড়িঘড়ি করে বাইক থেকে নামতেই অর্ণব নিজেও নামলো। হাঁটা ধরলো সামনের দিকে। অবন্তিকা তার পিছু পিছু যেতে যেতে বলে, গায়ে হলুদে যাব না আমরা, লেট হচ্ছে তো। অর্ণব উত্তর দেয় না সে প্রশ্নের। হেঁটে গিয়ে বসে একটা গাছের নিচে। অবন্তিকাও গিয়ে দাঁড়ায় তার পাশে। সে আবারও বলে, যাব কখন? যাব না। কি? অর্ণব হাত ধরে টান দেয় অবন্তিকাকে। মেয়েটা ঠাস করে বসে পড়ে অর্ণবের পাশে। অর্ণব হাত গলিয়ে দেয় অবন্তিকার শাড়ির ফাঁকে, কোমর পেঁচিয়ে মিশিয়ে নেয় নিজের সাথে। হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে যায় অবন্তিকা। থর থর করে কেঁপে ওঠে তার বদনখানি। অর্ণব কপালে কপাল ঠেকায় অবন্তিকার। ঘোর লাগা কণ্ঠে বলে, আমি চাই না আমার ছোট্ট পাখিটাকে এমন সর্বনাশা রূপে কেউ দেখুক। তাকে দেখার অধিকার শুধু আমার, এবং আমারই থাকুক। চোখ বুজে থর থর করে কাঁপছে অবন্তিকা। মনে মনে নিজেকে গালি দিল, কেন এত সাজতে গেল। নাও এখন ঠেলা সামলাও। অর্ণব ঘোর লাগে দৃষ্টিতে তাকিয়ে থেকে গোলাপি ঠোঁট জোড়ায়। সময়ের সাথে দূরত্ব কমে যায় দুজনার। ঠোঁটের ঠোঁট ছুঁয়ে যায় অবন্তিকার শাড়ির ভাঁজে। অর্ণবের হাত হারিয়ে যায় অবাধ্যতায়। মেয়েটা থর থর করে কাঁপতে থাকে পুরোটা সময়। জীবনে প্রথমবারের মতো প্রিয় মানুষটার এহেন স্পর্শে তার জ্ঞান হারাবার জোগাড়। সন্ধ্যা নামবে নামবে ভাব। আকাশের পশ্চিম কোণে রক্তিম লাল আভা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। সেই আকাশের দিকে তাকিয়ে আছে রুদ্র। দাঁড়িয়ে আছে নদীর তীরে। থেকে থেকে বাতাস ছুঁয়ে যাচ্ছে তার এলোমেলো চুল। রুদ্র নদীর টলমলে পানির দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, এ নদীর তীরের রাস্তা দিয়েই
তুমি হেঁটে হেঁটে চলে গেলে বহু দূরে, এখনো বুকের ভেতর শব্দ পাই তোমার পায়ের নুপুরের। কিছুটা দূরেই পদ্ম ফুল হাতে দাঁড়িয়ে আছে ছানা, সে চায় এই মানুষটা সুখে থাকুক, সব সময় তার মুখে হাসি লেগেই থাকুক। তার এইটুকু চাওয়া পূরণ হলে কি খুব ক্ষতি হয়ে যাবে। তার রুদ্র ভাই যে মরীচিকার পিছনে আজও ছুটছে, সে চায় রুদ্র তাকে ভালো না বাসুক, শক্ত করে তার হাতটা ধরে রাখুক। হৃদয়টা তো একজনের জন্যই হয়, সেই হৃদয় না হয় বদ্রির নামটাই লেখা থাকুক শুধু জীবনের প্রতিটা প্রান্তে। রুদ্র স্বামী হিসেবে সানার নামে লিপিবদ্ধ থাকুক। এই চাওয়াটা কি খুব বড় হয়ে যায়? রুদ্রর পিঠের দিকে তাকিয়েই সানা নিচু কণ্ঠে আওড়ায়, তোমার ভালোবাসায় আমার অধিকার তো নেই, কিন্তু আমার মন বলে আমি তোমাকে পাওয়ার লোভে সারা জীবন অপেক্ষা করতে পারবো। অনিমা ভাবি, ফারহানের তো বিয়েটা হয়ে গেল, এবার না হয় আরহানের কথাটা ভাবুন। আমি আর কি ভাববো ভাবি, ছেলের নিজের পছন্দ আছে, 1 বছর পর নাকি বউ তুলবে ঘরে। অবশ্য মেয়ে আমার নিজেরও পছন্দ। আমি দরজার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আব্রাহামের বিয়ে হয়েছে মানে উনি বিবাহিত, এই জন্যই বুঝি এত বউ বউ করেন উনি। একটু পর পর আমার চোখের কোণে পানি জমেছে। নিজের কানে যা শুনে এলাম তাতে বিশ্বাস করতে পারছি না আমি। মানুষটা কি সত্যি আমাকে এভাবে ঠকালো, এতটা জঘন্যভাবে? না না, বিশ্বাস হচ্ছে না আমার। তার চোখে এতটা ভালোবাসা দেখেছি নিজের প্রতি, সে সব মিথ্যা হতে পারে না। কথা বলতে হবে তার সাথে। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, নিত্য নতুন গল্প সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।